This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনালে আজকে একটাই খবর, ইমাম মুয়াজ্জিনদের সভা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় কি বললেন সবাই তাকিয়েছিলেন, তার কারণ ওয়াকফ আইন সংশোধনের পর প্রতিবাদের নামে বাংলার মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এবং আরও কিছু জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় সহ আরও কিছু জায়গাতে প্রতিবাদের নামে যে কার্যত গুন্ডামি হয়েছে, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, আগুন লাগানো, লুটপাট, এমনকি মানুষ খুন পর্যন্ত, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ইমামদের সঙ্গে তার যে বৈঠক, তার যে সভা, সেখানে তিনি কি বলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। স্বরাষ্ট্রমন্ত্রককে বললেন কালিদাস, আর অমিত শাহকে বললেন মুর্শিদাবাদের এই যাবতীয় ঘটনার অশান্তির পিছনে মূল চক্রী, ষড়যন্ত্রী। এমনকি প্রধানমন্ত্রীকে পর্যন্ত আগ বাড়িয়ে অনুরোধ করে রাখলেন তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যেন নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন। তার কারণ তিনি, অর্থাৎ অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী তিনিই নাকি এই মুর্শিদাবাদের যাবতীয় অশান্তির পিছনে তার পরিকল্পনা মাফিক পুরোটা করছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অমিত শাহ সম্পর্কে শুনে নেব শুরুতে। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আই উইল এগেইন অ্যাপিল টু নরেন্দ্র মোদিজি, আন্ডার ইয়োর প্রাইম মিনিস্টারশিপ, ডোন্ট অ্যালাউ any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India. এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে যে তিনজন অতিথি আছেন, একে একে তাদের সঙ্গে আমি কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, বিজেপি মুখপাত্র। আমি প্রথম রাজর্ষি আপনার কাছে আসবো, কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রককে সরাসরি নাম করে নিশানা করছেন মুখ্যমন্ত্রী, আর বলছেন প্রধানমন্ত্রী যেন ব্যবস্থা নেন। রাজর্ষি, দেখুন, নতুন করে আবার সেই একই কথা, বাজপেয়ীজি ভালো, আডবাণীজি খারাপ, আডবাণীজি ভালো, নরেন্দ্র মোদী খারাপ, নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ, দুদিন পরে শুনতে হবে অমিত শাহ ভালো, যোগীজি খারাপ। তো এই ধরনের ন্যারেটিভ তো আমরা অনেকদিন ধরে শুনে আসছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্য যদি সবাই খুব ভালো করে মন দিয়ে টিভি নাইনের দর্শকরা শুনে থাকেন, প্রতিটি ছত্রে উনি বাংলাদেশ, আন্তর্জাতিক চক্রান্ত, বাইরে থেকে লোক নিয়ে আসা করা হয়েছে ইত্যাদি অনেকগুলি কথা বলেছেন। এর পরিপ্রেক্ষিতে আমার চারটে মাত্র প্রশ্ন আছে। এক নম্বর, যদি এটা বাংলাদেশি এবং বাইরের আক্রমণ হয়ে থাকে, তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাস, যাদেরকে সিপিএম এর ক্যাডার বলে বলা হয়েছে, তাদের যারা মেরেছে, কুপিয়েছে, 12 কোপ মারা হয়েছে হরগোবিন্দ দাসকে, তাদের বাড়ির মহিলারা চিনে নাম নিয়ে এফআইআর কি করে করলো যদি সবাই বাইরের লোক হয়ে থাকবে? 2 নম্বর, 5 দিন আগে থেকে নেট পরিষেবা বন্ধ এই সমস্ত জায়গাগুলোতে কেন করা হলো? 3 নম্বর, 220 জন যারা আপাতত অবধি অ্যারেস্টেড হয়েছেন তারা কেউ বাইরের লোক নয়, তারা প্রত্যেকে মুর্শিদাবাদের লোক। 4 নম্বর, সন্ত্রাস হওয়ার 2 দিনের মাথায় ন্যারেটিভ দাঁড় করিয়ে দেওয়া হলো 3 মাসের প্ল্যানিং, বাইরের থেকে টাকা, অমুক জায়গা তমুক তুসুক।
3 মাস মানে 90 × 24 ঘন্টাতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড অফ দ্য ইস্ট, কারুর কাছে আইবি কোনো খবর ছিল না, এটাকে হতে দিল। বেশ, 5 নম্বর। রাজর্ষি আপনি আমার সঙ্গে থাকুন, আমি সায়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সায়ন বন্দ্যোপাধ্যায়, আপনাদের দলের যে সমর্থক, যে দুজনের কথা নাম আসছে বারবার, যারা খুন হয়েছেন, আমরা দেখলাম মোহাম্মদ সেলিম গেলেন, বিলাক্ষী মুখার্জি গেলেন, কিন্তু সেখানে মোহাম্মদ সেলিম আক্রমণের মূল নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে। আজকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম নেননি, কিন্তু এটা বুঝিয়েছেন যে অমিত শাহর সঙ্গে ক্লোজ কন্ট্যাক্ট রেখে, ঘনিষ্ঠ যোগাযোগ রেখে শুভেন্দু অধিকারী এই অশান্তিগুলো পাকানোর পিছনে তারও একটা ভূমিকা আছে। কোথাও একটা আপনাদের নিশানা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা কি মিলে যাচ্ছে মুর্শিদাবাদের অশান্তির পরিপ্রেক্ষিতে? অনির্বাণ দা, প্রথম কথা হচ্ছে, আপনি বললেন যে আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, চন্দন দাস এবং হরগোবিন্দ দাস আমাদের পার্টির সমর্থক, যে দুজন খুন হয়েছেন মুর্শিদাবাদে, তাদের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। এটা আংশিক সত্য। শুভেন্দু অধিকারীকে যেমন নিশানা করেছেন, তার সাথে এটাও উনি বলেছেন যে পুলিশ ভোট লুট আটকাতে পারে না, যে মমতা ব্যানার্জির পুলিশকে ভোট লুটের জন্য ব্যবহার করা হয়, তার দ্বারা যে দাঙ্গা আটকানো যাবে না, এটাই স্বাভাবিক। এটাও আমাদের কথা। মমতা ব্যানার্জি সরকার পুলিশ দপ্তরটা চালায়, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, ওটা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা চালায় না। মুখ্যমন্ত্রী আজকে বলছেন ওখানে যেহেতু কংগ্রেসের সাংসদ, তাই জন্য কংগ্রেসের প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। কি করছিলেন ওনার পুলিশ? হরগোবিন্দ দাস, চন্দন দাস বারংবার অ্যাপ্রোচ করেছে লোকাল থানাকে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি? উপরন্ত পুলিশের গুলিতে ইজাজ মমিন, আরো একজন সংখ্যালঘু যুবক, তিনি মারা গেছেন, 21 বছর বয়সের ছেলে। আজকে মুখ্যমন্ত্রী এসবের দায় এড়িয়ে যেতে পারেন? অনির্বাণ, আমি তোমাকে একটা ছোট্ট কথা বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এখন সভা করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, খুব ভুল না করলে আজ থেকে 7 দিন আগে এই ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে একটি সভা করতে হয়েছিল যোগ্য এবং যোগ্য শিক্ষকদেরকে নিয়ে। সরকারের বিড়ম্বনা বেড়েছিল, 26,000 যন্ত্রণা দিচ্ছিল সরকারকে। কি সুন্দরভাবে এই গোটা ঘটনাকে মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে থেকে দাঙ্গা লাগিয়ে কোনো ব্যবস্থা না গ্রহণ করে খুন হতে দিলেন 3 জনকে। আমার রাজ্যে 3 জন সহনাগরিক রাজ্যবাসী খুন হয়ে গেলেন, আর মমতা ব্যানার্জি আজ নির্লজ্জের মতো রাজনীতি করছেন। উনি আজকে ইমামদের সামনে বলতে পারবেন যে আপনার কাছে ফিরছি। রাজর্ষি হাত তুলছেন, রাজর্ষি সংক্ষেপে 10 সেকেন্ডে রাজর্ষি, আমি ফিরবো। সময় পাবেন চন্দন দাসকে কিন্তু সিপিএম এর ক্যাডার হওয়ার জন্য, কমরেড হওয়ার জন্য মরতে হয়নি, তাদেরকে মরতে হয়েছে তারা মাদুগ্গার মূর্তি তৈরি করতেন। রাজর্ষি এই কথাগুলো এই মুহূর্তে আমার মনে হয় না খুব প্রয়োজন, বিশেষ করে যখন শান্তি ফেরানোর চেষ্টা সবাই করছে, বিএসএফও করছেন, কেন্দ্রীয় সরকারের বাহিনীও তারাও হাত লাগাচ্ছেন, সীমান্তরক্ষী বাহিনী এবং রাজ্যের পুলিশও করছেন। আমার মনে হয় এখানে নতুন করে রাজর্ষি প্লিজ, নতুন করে আমাদের আর কোনো প্ররোচনা তৈরি করা উচিত নয়। যারা মারা গেছেন নির্দিষ্টভাবে তাদের ধর্ম পরিচয় বা তারা কেন আক্রান্ত হয়েছেন তার এই কাটা ছেড়াতে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রসঙ্গে, বিএসএফ প্রসঙ্গে নতুন করে যা বলেছেন, তার সানানো নতুন যে অভিযোগ, সেই অভিযোগটার দিকে বরঞ্চ একটু চোখ ফেরাই। বিএসএফ আমরা জানি তারা নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে কিছুটা ঢুকেছিল গন্ডগোল হওয়ার পর, কিন্তু নির্দিষ্টভাবে তারা এলাকা ডমিনেশনের, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানোর দায়িত্ব রাজ্য পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুলে নেয় কলকাতা হাইকোর্টের লিখিত নির্দেশের পর, অর্ডারের পর। কিন্তু সেই বিএসএফ আজ মুখ্যমন্ত্রীর নিশানায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নেব। আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়, তাকে আমি দোষ দিচ্ছি না। इसमें बांग्लादेश का हाथ है, अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारे पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है, तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। এসব ঘটনাও অনেক হয়েছে। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত।
শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ কে দায়ী করছেন, আবার এটাও বলছেন বিএসএফ এর পোশাক পরে কেউ কেউ চটি পরে ঢুকে পড়েছিল নন্দীগ্রামের কায়দায়, এমন অভিযোগও তিনি পেয়েছেন। আমি সুভাষিস বাবু সরাসরি আপনার কাছে জিজ্ঞাসা করব, একদিকে বিএসএফ সরাসরি এলাকা ডমিনেশন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সামাল দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের নির্দেশের পর। অন্যদিকে মুখ্যমন্ত্রী বিএসএফ কে তো নিশানা করছেন, আবার এটাও বলছেন বিএসএফ এর পোশাক পরে কেউ চটি পরে ঢুকে পড়েছিল। সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর নিশানায় কে বা কারা, আপনার কাছে খুব স্পষ্ট? দেখুন অনির্বাণ, একটা কথা আমি বলছি যে উনি আজকে নেতাজি ইন্ডোরে যে যে অ্যালিগেশন গুলো করেছে এগুলো সবকটাই লিগালি উনি অ্যাপ্রোচ করতে পারেন। উনি যে অ্যালিগেশন গুলো করেছেন ওনার প্রতিটা অ্যালিগেশনে যেটা প্রমাণ হয় ওনার কাছে সলিড এবং কংক্রিট এভিডেন্স আছে। সিন্স দিস ম্যাটার ইজ নো মোর আ কমিউনাল থিং, ইট ইজ মোর দ্যান এ কমিউনাল থিং, এটা অনেকটাই ন্যাশনাল সিকিউরিটি রেসপেক্টে চলে গেছে, তখন ওনার উচিত এই ডকুমেন্টস গুলো নিয়ে কেন্দ্র সরকারের সাথে অবিলম্বে যোগাযোগ করা। ন্যাশনাল সিকিউরিটি একটা সিনার্জিক ম্যাটার, এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কোনো কম্পিটিটর না, এটা একসাথে কাজ করেই শান্তি প্রক্রিয়া চালাবে এবং এটা একসাথে কাজ করেই সাধারণ মানুষের ভালো করবে, এটাই সাধারণ চিন্তা। যদি সেটাই উনার মাথায় থাকে, উনি বারবার যে পিস প্রসেসের কথা বলছে সেখানে অ্যালিগেশন গুলো উনি যেগুলো আনছেন সেগুলো মারাত্মক। দেশের এগেনস্টে যদি কেউ কোন রকম কনস্পিরেসি করে সে যে পদেই থাকুক না কেন সেটা কিন্তু মারাত্মক একটা অ্যালিগেশন। তাহলে উনার উচিত ইমিডিয়েটলি সেই প্রমাণগুলো নিয়ে কোর্টের কাছে যাওয়া, কোর্টের দরজা খোলা আছে। উনি এইভাবে প্রেস কনফারেন্স করে উনি এইভাবে জনতার সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম বিবৃতি দিলে সেটা কোনোভাবেই আইনতভাবে গ্রাহ্য নয়, ওনাকে এটাতে লিগ্যাল প্রুফ করা উচিত। এবং বারবার আরেকটা কথা বলছেন প্ররোচনা দেব না, প্ররোচনা দেব না, কিন্তু উনি যে প্রতিটা কথা বলছে সেই প্রতিটা কথার কিন্তু দু রকমের মিনিং আছে। সুভাষিস বাবুর সঙ্গে তখন সায়ন হাত তুলছেন, আমি সায়ন দেখতে পেয়েছি, রাজস্বীও হাত তুলেছিলেন, আগে আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র আমার সঙ্গে রয়েছেন। সমীর বাবু, মুখ্যমন্ত্রী আজকে বিএসএফ কে যেভাবে আক্রমণ করেছেন, বিএসএফ কেও দায়ী করেছেন মুর্শিদাবাদের অশান্তি বা প্ররোচনা বা হিংসা ছড়ানোর পিছনে, এবং তারাও ষড়যন্ত্রের পার্ট কিনা তা নিয়ে তদন্ত হবে বলে আজকে বলেছেন। আমি সেই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইব একজন প্রাক্তন বিএসএফ কর্তা হিসেবে। সমীর বাবু, আমি যতদিন চাকরিতে ছিলাম তখন শ্রীমতী মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হননি, সুতরাং এই যে তার যে মন্তব্য, তার যে বক্তব্য, সেগুলো চাকরি জীবনে আমার শোনার কিংবা রিয়াক্ট করার সৌভাগ্য হয়নি। কারণ যে কথাগুলো উনি বলছেন আমার মনে হয় যে উনি হয় ভেবে বলছেন না, কিংবা হয়তো এমন কিছু আছে ওনার কাছে যেটা উনি পুরোপুরি ক্লিয়ারও করছেন না। বিএসএফ আজকে যদি বিএসএফ এত খারাপ হয়, নাম্বার ওয়ান, তাহলে তাদের এখান থেকে পুরো বা যেটা আমাদের রয়েছে 4151 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে যে আমাদের বর্ডারটা রয়েছে, তাহলে সেটা আমরা তো অন্য ফোর্সকে দিয়ে দিতে পারি, সেন্টারকে বলুক না। উনি কেন এখানে মেলাইন করছেন? হ্যাঁ, যদি কেউ করে থাকে, উনি তো চিফ মিনিস্টার, যত ক্ষমতা আছে আজকে তিনি তার অধিকারিণী, তাহলে কেন তাদের অ্যারেস্ট করা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে কোর্টে যাওয়া হচ্ছে না? কেন তাদের মেলাইন করা হচ্ছে না পাবলিক প্লেস? এটা তো ভালো কথা নয়। আজকে এই বিএসএফ যখনই ইলেকশন হয় তখন এই বিএসএফ এর কথা মনে পড়ে। যখন আমরা কাশ্মীরে যে আমাদের টেররিস্টরা আমাদের গুলি মারছে এবং সেখান থেকে সেই আমরা বলেছি যে আজ আমৃত্যু আমরা আমাদের যেটা আমাদের মাতৃভূমি, সেই মাতৃভূমির কোনো রকম অপমান আমরা সহ্য করব না। কিন্তু এখানে এসে দেখছি যে কি হচ্ছে আমি জানি না, এগুলো কি একটা আজকে যদি সেই বিএসএফ এর তাদের যদি মরালটাকে উনি ভাঙতে চাইছেন এভাবে, সেটা অন্য কথা, এত সোজা নয়। কিংবা যদি উনি চান যে বিএসএফ এখান থেকে চলে যাক, পুলিশকে মেলাইন করার, পুলিশকে মেলাইন করবে কি করে? পুলিশ যদি নিজের কাজেই মেলাইন্ড হয় তাতে সেখানে তো বিএসএফ এর দরকার নেই। আজকে আমি জানি না আপনারা সেই ছবিটা দেখেছেন কিনা, যে মহিলারা সব কাঁদছে, বলছে পুলিশ আসেনি। কিন্তু আমরা অনেক ধন্যবাদ সমীর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমি সায়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে আরেকবার ফিরে যাব। সায়ন, আপনাদের সময় বারবার এ রাজ্যে এমন ধরনের উস্কানি বা প্ররোচনার ঘটনা দেখা দিলে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে নামানো হয়েছে, প্যারামিলিটারি ফোর্স, অনেক সময় তো সেনাবাহিনীকেও নামানো হয়েছে, 92 সালে নামানো হয়েছিল। আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যতই রাজনৈতিক বৈরিতা থাক, কিন্তু কেন্দ্রীয় ফোর্সগুলোকে নিয়ে কখনো আপনাদের মুখ্যমন্ত্রীদের এমন বেলাগাম হতে শুনিনি।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নাম করে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রক, নাম করে বলছেন বিএসএফ, নাম করে বলছেন অমিত শাহ, আপনাদের কি মনে হয় সায়নবাবু সিরিয়াস অ্যালিগেশন? মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্রমাণ আছে, তথ্য প্রমাণ নিয়ে বলছেন? দেখুন, দুটো কথা আমি এক্ষুনি আপনার সাথে কথা বলতে বলতে দেখছিলাম 2007 সালের ঘটনা পাক সার্কাস, যে সময়তে ইদ্রিস আলীর নেতৃত্বে একটা গোটা দাঙ্গার উস্কানি হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার, নিজে থেকে আর্মি নামিয়েছিল, কাউকে হাইকোর্ট যেতে হয়নি। ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছিল আমাদের সরকার। মমতা ব্যানার্জি সরকার ইদ্রিস আলীকে বিধায়ক বানিয়েছে, নেতা বানিয়েছে। আজকে এই যে এক্ষুনি বলছিলেন না শুভেন্দু অধিকারীর কথা, রাজ্যের মানুষ খাল কেটে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ওই মমতা ব্যানার্জি আর তার সাথে শুভেন্দু অধিকারীকে 2011 সালে ক্ষমতায় এনেছিল। এখন আমাদেরকে বইতে হচ্ছে। অনির্বাণদা, আমাদের খুব সহজ প্রশ্ন, মমতা ব্যানার্জি আজকে যখন ইমামদেরকে ফেস করছেন, মমতা ব্যানার্জি কি এই প্রশ্নের উত্তর দেবেন? এনআরসির সময় উনি রাজনীতি করেন, কিন্তু যখন সিএ নিয়ে ভোটাভুটি হয় ওনার দলের অনেক সাংসদ লোকসভা রাজ্যসভায় উপস্থিত থাকেন না। আজকে উনি ওয়াকআপ বিল নিয়ে কথা বলছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের 3 থেকে 5 জন সাংসদ যেদিন ভোটাভুটি হয় ওয়াকআপ বিল নিয়ে, সেদিনকেও তারা ভিতরে ছিল না। কিসের জন্য, কোন কারণে? উনি আজকে বাংলাদেশ নিয়ে কথা বলছেন। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন সিমি, সেই সিমির সাথে যোগাযোগ ছিল হাসান ইমরান, তাকে সাংসদ বানিয়েছিলেন মমতা ব্যানার্জি, তাকে ভারতবর্ষের সাংসদ করা হয়েছিল রাজ্যসভার। আপত্তি থাকা সত্ত্বেও রাজ্যটাকে দাঙ্গার আগুনে জ্বালাতে চাইছেন মমতা ব্যানার্জি। বিজেপির প্রতিনিধি এখানে বললেন যে চন্দন দাস এবং হরগোবিন্দ দাস খুন হয়েছেন তারা হিন্দু বলে। একবার আমি তোমায় ভালো করে আমি আলোচনাটা যেতে চাইছি না, আমি আপনাকেও থামাবো। আমি রাজস্বীকেও তখন থামিয়েছিলাম। স্বয়ন, আমি এই আলোচনাটা যেতে চাই না, এই আলোচনাটা যেতেই চাই না আমি স্বয়ন। আমার ধারণা আপনিও একজন আইনজীবী হিসেবে, দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে আপনি আমার এই অ্যাপিলটা বুঝবেন। আমরা এটার মধ্যে এখন আর জড়াবো না, নতুন করে কোনো প্রলোচনা তৈরি হতে দেবো না। রাজর্ষি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করছেন, খুব সিরিয়াস অ্যালিগেশন না হলে কেউ করেন না। বিএসএফ প্রাক্তন বিএসএফ কর্তা সমীরবাবু ঠিক তাই বললেন, যে হয় ওনার কাছে ভয়ঙ্কর রকমের এভিডেন্স আছে, প্রমাণ আছে, অথবা উনি হয়তো ফোর্সের মরাল নষ্ট করেছে। এটা ওনার ব্যাখ্যা, উনি বলছেন। আপনারা কিভাবে দেখছেন? এমন সিরিয়াস অ্যালিগেশন শুধু রাজনৈতিক উত্তরে শেষ হওয়ার কথা নয় রাজস্বীবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে এরকম বহু অ্যালিগেশনস, বহু কিছু প্রতিটা জায়গায় 2014 সালের পর থেকে করে আসছেন, যার কোনো একটাও প্রমাণ করতে পারেননি। আমরা পরিষ্কার এনআইএ তদন্ত চাইছি। খালিলুর রহমানের ভাইপো, ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং আমিরুল ইসলাম শামশেরগঞ্জের এমএলএ, এবং সেই সঙ্গে সেখানকার পুলিশের এসপি, ডিএসপি, পুলিশ প্রশাসনকে তদন্তের আওতায় আনা হোক। যখন 2টোর সময় লুটপাট আরম্ভ হয়েছে, লোকজনকে পুলিশ জানিয়েছে, পুলিশ 6:30টায় পৌঁছেছে। সুজার মোড়কে আমিরুল ইসলামের লোকেরা ব্লক করে পুলিশকে একটু বিরত করছি আপনাকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের এই অশান্তির পরিপ্রেক্ষিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বারবার বিএসএফকে নিশানা করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার মন্ত্রককে নিশানা করেছেন, তার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্ত দাবি করেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। 11 তারিখে হাত পা ধরে বিএসএফকে ডেকেছে, পুলিশ শাটার তুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। এই জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিএসএফ কে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার মন্ত্রককেই নিশানা করেননি, যার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তদন্ত চাইছেন, এনআইএ তদন্ত চাইছেন। তিনি কিন্তু কংগ্রেসকেও রাজনৈতিকভাবে নিশানা করেছেন, যেহেতু ওই এলাকাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে বা তার অভিযোগ অনুযায়ী, তার দাবি অনুযায়ী কংগ্রেসের জেতা সংসদীয় আসনের ক্ষেত্রের মধ্যে পড়ে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনে নেব। পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত।
তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। তৃণমূলের এমএলএরা বা জনপ্রতিনিধিরা নিজেরাই আক্রান্ত এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে আক্রান্ত। আমি আসবো এই কথাটা নিয়ে, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, আর তার পাল্টা উত্তর দ্রুত এসছে বহরমপুরের 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে। সারা বাংলা জুড়ে প্রত্যেক দিনের অশান্তি এবং প্রত্যেকটা অশান্তির পিছনে হচ্ছে তৃণমূল। তার জন্য হঠাৎ করে কংগ্রেসকে বেছে নেওয়ার মধ্যে মূর্খামি ছাড়া কিছু তো নেই। কদিন আগে মালদার মোথাবাড়িতে হয়েছে, সেখানকার এমএলএটা কাদের? আজকে জঙ্গিপুর যে লোকসভা এলাকায় ঘটনা ঘটেছে, সেখানকার এমপিটাকে, সেখানকার এমএলএটাকে, আফজালগঞ্জের এমএলএ কে, সেখানকার চেয়ারম্যানকে, সেখানকার পঞ্চায়েতের মেম্বারকে, সেখানকার পঞ্চায়েত সমিতি কার, সেখানকার গ্রাম পঞ্চায়েত কার, বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো প্রশাসনের কাছ থেকে জেনে নিতে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে তো মানা যাবে না। কংগ্রেসের লোক নিশ্চয়ই জিতেছে ওখানটায়, ওখানকে আপনি পারেননি। সেই জমিটা ফিরিয়ে আনার জন্য তো দাঙ্গা লাগাতে হচ্ছে আপনাকে। এটা খুব গুরুতর অভিযোগ, কংগ্রেসের দখলে থাকা রাজনৈতিক জমি ফিরিয়ে আনার জন্য নাকি অশান্তি তৈরি করা হয়েছে। আমি নির্দিষ্ট শব্দটা যেটা অধীর রঞ্জন চৌধুরী ব্যবহার করেছেন করলাম না, সচেতনভাবেই। আমি সায়ন আপনার কাছ থেকে দ্রুত 10 সেকেন্ডের প্রতিক্রিয়া চাইব। 10 সেকেন্ড সায়ন। সেই কারণেই তো বহরমপুর এবং মুর্শিদাবাদ আসনে কার্তিক মহারাজ আর হুমায়ুন কবিরকে নামিয়ে দিয়ে মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরীকে হারিয়েছিল। এরা বাংলাটাকে দাঙ্গা করতে চাইছে, দাঙ্গা করে শেষ করতে চাইছে। শুভেন্দু বাবুকে উত্তর দিতে হবে, আগের যতগুলো এনআইএ তদন্ত হয়েছে সেই তদন্তর আউটকাম কি? আপনি এনআইএ করে চেঁচাচ্ছেন, রাজর্ষির কাছে উত্তর নেব। সায়ন 1 মিনিট হলো, সায়ন সময় শেষ হচ্ছে। রাজর্ষি দ্রুত প্রতিক্রিয়া। রাজর্ষি, মানুষ যদি সিপিএম কে ভোট না দেয়, তাহলে পরে কারুর কথা অনুসারে মানুষ ভোট দিয়ে দিচ্ছে? মানে 2,33,00,000 যারা বিজেপিকে ভোট দিতে তারা সবাই বোকা, আর 4-5টা সিপিএম এর লোকেরা সব থেকে বেশি চালাক। এ ধরনের বোকা বোকা কথা বলে তো লাভ নেই। মুর্শিদাবাদের হরিহরপাড়া, কাটরা মসজিদ, নসিপুর হল, দিনের পর দিন যে ঘটনা বাম আমলে ঘটেছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার যে আগুন ধিক ধিক করে চলেছে, আজকে প্রকাশ্যে চলে আসছে। আমি দ্রুত প্রতিক্রিয়া নেব। সুভাষিস বাবু আপনার কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া নেব। প্রশাসনিকভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রক, বিএসএফ আর রাজনৈতিকভাবে কংগ্রেস, মুখ্যমন্ত্রীর নিশানায় মোটামুটি আমি 4টি অংশকে দেখতে পেলাম। হ্যাঁ, ওনার বক্তব্যের মধ্যে আমি পলিটিক্সও খুঁজে পেয়েছি এবং ওনার বক্তব্যের মধ্যে আমি কনস্ট্যান্ট অ্যালিগেশন খুঁজে পেলাম। আমার কথা হচ্ছে এখন অ্যালিগেশন দেওয়া বা নেওয়ার সময় নয়, এখন সলিউশন বার করার সময়। এবং তার জন্য মনে হয় লেটস গো বাই দি বুক এবং ইমিডিয়েটলি অ্যাডমিনিস্ট্রেশনের উচিত কেন্দ্র সরকারের সাথে বসে একটা সলিউশন প্রক্রিয়া তৈরি করা। এবং তার জন্য যদি কেন্দ্র সরকারের আরো বাহিনী লাগে, কেন্দ্র সরকার আরো বাহিনী দেবে। যদি পুলিশের আলাদা করে কোনো রিপোর্টিং করার থাকে সেটা তারা দিক। পলিটিক্যাল অ্যালিগেশন দেওয়া নেওয়ার জন্য সারা বছর পড়ে আছে, কিন্তু এখন মানুষের প্রাণ বাঁচানোর জন্য সবাইকে একসাথে কাজ করাটাই আমার মনে হয় দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস ইস্যু। প্রতিক্রিয়া নেব সায়নের কাছ থেকে। সায়ন, আজকের এই সভাতে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের প্রসঙ্গেও এসেছেন, মুখ্যমন্ত্রী অশান্তির প্রসঙ্গ এসেছেন, কিন্তু আপনাদের রাজ্য সম্পাদক যে গেলেন, মীনাক্ষী মুখার্জি যে গেলেন, অথবা চাকরিহারাদের ক্ষেত্রে মামলাকারী হিসেবে আপনাদের যে ভূমিকা ছিল, এর কোনো কথাটাই উল্লেখ করলেন না। মুখ্যমন্ত্রী কি রাজনৈতিকভাবে আপনাদের ইগনোর করলেন? না, ইগনোর করলেন না। মুখ্যমন্ত্রী চাইছেন এই গোটা 26,000-এর বিষয়টাকে ইগনোর করতে। তার কারণ এসএসসি নিয়ে সরকারের উপর চাপ তৈরি হয়েছে, তাই জন্য সুকৌশলে এটাকে বাইপাস করতে চাইছে। এত সহজে মুখ্যমন্ত্রী পার পাবেন না, শিক্ষা দপ্তর। আমার সময় একেবারে শেষ, ফুল এন্ড ফাইনাল আজকের মতো এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ সায়ন, রাজর্ষি এবং সুভাষিস বাবু, আপনাদের 3জনকেই। ফুল এন্ড ফাইনাল মুর্শিদাবাদের অশান্তি এবং ওয়াকফ প্রতিবাদের নামে রাজ্য জুড়ে জ্বালানো আগুন, হিংসা, এই প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব হামলা এবং মানুষ খুনের পিছনে আসল দায়টা কার, ফুল অ্যান্ড ফাইনাল জানার আগ্রহ আমাদের থেকে যাবে। তার জন্য কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করুন। রাজনীতি আপাতত মুলতবি রাখুন বা সরিয়ে রাখুন অন্য কোনো সময়ের জন্য, আপাতত মানুষের জন্য অন্তত এটুকু আপনারা বের করে দিন। একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই আশা রেখে শেষ করছি আজকের ফুল অ্যান্ড ফাইনাল। সঙ্গে থাকুন TV9 বাংলায়।